হোয়াট এভার বি দ্য রিজন, বাচ্চার পুষ্টিটা ঠিক মতো আসছে না। ন্যাচারালি হি অর শি ইজ ডিপেন্ডেন্ট অন আউটসাইড ফুড। এই আউটসাইড ফুডের ইনটেকটা এত বেড়ে যায়, এটা একটা পর্যায়ে অ্যাডিকশনে চলে যায়। কিন্তু আচ্ছা, ওয়েট গেইন করানোটাই কিন্তু মূল উদ্দেশ্য নয়, পুরো ফ্যাট, ভিটামিন, মিনারেল কতটা পাচ্ছে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো একটা বাচ্চাকে যদি ঘরের খাবার খাইয়ে বড় করতে পারেন, সেটা কিন্তু অনেক লং রানে সেটা আপনাকে ফেরত দেবে। ওই পোস্ট ওয়ার্কআউট আমি 6টা ডিম খেলাম, ওয়ে প্রোটিনের একটা গ্লাস নিয়ে বসে গেলাম, ব্যাস হয়ে গেল, তারপর আবার রাতে আমি একটা চিকেন স্যালাড খেলাম, এইভাবে ইউ আর ডুইং মোর হার্ম টু ইয়োর বডি। ফাস্টিং করা মানে একদম জল না খেয়ে সেই ঠাকুর পুজো করার মতো ওই রকম ফাস্টিং, নির্জলা উপোস, হ্যাঁ, ওইটা কখনোই বেশিক্ষণ করা উচিত না। ডেফিনেটলি আপনি যদি ফাস্টিং করেনও অ্যাটলিস্ট ছাতুর জল খান, অ্যাটলিস্ট ডাবের জল খান, এইভাবে ফ্লুইড, নয়তো আপনার হাইড্রেশনও থাকছে না। ফুড তো বাদ দিন, হাইড্রেশনও থাকছে না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে কোনো দেশ যখন উন্নতির একেবারে শিখরে যায়, সেই দেশ কিন্তু ক্রমেই স্থূল হয়ে যায়। এতদিনে আমরা দেখেছি, ইউএস এর ক্ষেত্রে দেখেছি, বা পাশ্চাত্যের একাধিক দেশে এই সমস্যাটা কিন্তু এসেছে। এবং পরিসংখ্যান বলছে যে ভারতবর্ষও কিন্তু ক্রমেই স্থূল হয়ে যাচ্ছে। মানে মানুষ এখন হরাইজন্টালি বাড়ছে, ভার্টিক্যালি না। তো এটা তো একটা এই মুহূর্তের সমস্যা। আর এই বিষয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ নিউট্রিশন, ডায়েট এবং সেই সম্পর্কিত একটা আলোচনা আজকে আমাদের থাকবে আমাদের আজকের এই পডকাস্টে। আর তার জন্যই আমরা আজকে এসে গেছি একজন নিউট্রিশনিস্টকে নিয়ে। তাহলে চলুন পরিচয় করি তার সঙ্গে। আজকে আলোচনা করার জন্য আমরা যাকে আমাদের সঙ্গে পেয়ে গেছি, তিনি হলেন একজন কনসালটেন্ট নিউট্রিশনিস্ট, ডক্টর সুচরিতা সেনগুপ্ত। নমস্কার, আপনাকে স্বাগত আমাদের এই পডকাস্টে। তো আমাদের এই আলোচনার একেবারে শুরুতেই যে বিষয়টা দিয়ে আমরা আজকের শোটা শুরু করলাম, সেটা হচ্ছে স্থূলতা। স্থূলতা এখন একটা বিশাল সমস্যা, এবং প্রতিদিনের যে জীবনযাপনে আমরা যে খাবার দাবার খাচ্ছি, যেভাবে জীবনযাপন করছি, সেখানে কোনো কি এরকম একটা ওয়ান হ্যাক আছে, ওয়ান টিপ, সেইটা মানলেই শুধুমাত্র স্থূলতা এড়িয়ে যাওয়া যাবে, এরকম কিছু আছে? ওয়ান টিপ শর্টকাট বলে কিছু নেই এই সব ক্ষেত্রে। কোনো একটা ডেস্টিনেশনে যেতে গেলে ডেফিনেটলি জিম্যাপ দেখায় শর্টেস্ট রুট টু ফলো, কিন্তু যদি আপনি একটা হেলদি লাইফস্টাইল চান, ডিজিজ বা যে কোনো রকম ডিসঅর্ডারকে এড়িয়ে যেতে চান বা ডিলে করতে চান কোনো রকম কিছুকে, নো শর্টকাট, দের ইজ নো ওয়ান হ্যাক, ওয়ান টিপ। হ্যাঁ, কিন্তু ডেফিনেটলি যেটা বলা যেতে পারে যে থ্রু আউট একটা হেলদি লাইফস্টাইলের জন্য বাড়ির খাবার খান, বাইরের প্যাকেজ জাতীয় খাবার অ্যাভয়েড করা যেতে পারে। এটা হচ্ছে প্রথম আর কি, প্রথম শর্ত। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে বাইরের খাবার খাবো না, এবার ধরে নিন যে মানুষটা প্রতিনিয়ত বাইরেই রয়েছে, তার তো জীবনযাপনের ঠিক ঠিকানা নেই। এবার এরকম কি কিছু আছে যে খাবারগুলো বাইরের হলেও খাওয়া যেতে পারে? দেখুন, হ্যাঁ, সেরকম তো আছে। যেরকম আমি যদি সাউথ ইন্ডিয়ান খাবার বলি, সেটা অনেক ফার্মেন্টেশন পদ্ধতিতে হয়, যেরকম ইডলি বা ধোসা বা উত্তাপাম, এগুলো ফার্মেন্টেশন পদ্ধতিতে বানানো হয়। তো এই টাইপ অফ খাওয়া যেতেই পারে। বা সিম্পল ঘুগনি বা স্প্রাউট চাট, যেটা এমনি রাস্তাতেও পাওয়া যায়, সেগুলো ডেফিনেটলি খাওয়া যেতে পারে, প্রোভাইডেড সেটা হাইজিনটা দেখা যাচ্ছে। কিন্তু আমি বাইরের খাবার বলতে প্যাকেজড খাবার মিন করছি, বা যে কোনো রকম ভাজাভুজি। বর্ষাকালে এখন ইনফেকশন অনেক বেশি দেখা যায়, কন্টামিনেশন হয় খাবারের, তো সেই অর্থে বাইরের খাবারটা এমনি অ্যাভয়েড করা উচিত। কিন্তু আপনি যেটা বললেন যে যাদের কাজ এমন যে নট ভেরি কনভিনিয়েন্ট ডিসিশন টু ক্যারি ফুডস, সেক্ষেত্রে সেই জলীয় কিছু যদি ক্যারি করতে পারে, ছাতুর জল হতে পারে, এরকম কোনো স্মুদি হতে পারে, যেটা ভারী খাবার কিন্তু জলীয়, ক্যারি করতে পারে, রান্না করে যে তাকে ক্যারি করতে হচ্ছে সেটা না, সেগুলো অপ্ট করতে পারে। বা ধোসা, ইডলি, ছোলা, সেদ্ধ ফল, এরকম জিনিস কিন্তু সে খেতেই পারে। এবং একজন মানুষের যখন ওজনটা বেড়ে যাচ্ছে, ও দেখছে যে একটা টাইমে তার যে ওজন ছিল হয়তো 3 মাস 4 মাসের মধ্যে ওজনটা তার গেইন করছে, তো কখন বুঝবে যে এটা বিপজ্জনক?
দেখুন, একটা তো আছে যে সে যদি আইডিয়াল জোনে থাকে, আইডিয়াল ওয়েট যেটা আমরা বলে থাকি রেফারেন্স রেঞ্জ, তাকে দেখতে হবে যে আমার 1 মাসে 1-2 কেজি বাড়ছে, ঠিক আছে, কিন্তু এটাই আমার ট্রেন্ড কিনা, যেটা আপনি এইমাত্র বললেন যে 3-4 মাসে র্যাপিড একটা ওয়েট গেইন, কিন্তু তার যদি কোনো লক্ষণ আসাচ না থাকে, মানে আমি তো কিছু এক্সট্রা খাচ্ছি না, কিছু না, মেবি আমার লাইফস্টাইলে কোনো রকম সমস্যা হচ্ছে সেই কারণে, তখন জিনিসটা অ্যালার্মিং। আর সে যদি অলরেডি একটা ওভারওয়েট জোনে থাকে, তখন দেখবেন যে সিঁড়ি দিয়ে উঠতে তার কষ্ট হচ্ছে, সামান্য সামান্য ব্যাপারে হাঁটুতে ব্যথা হচ্ছে, ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, তখন ডেফিনেটলি ওটা তার বডি অ্যালার্ম দিচ্ছে যে আই এম আনএবল টু টেক সাচ ওয়েট। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখি যে ধরে নিন কোনো একজন মানুষকে, যেন আমি নিজের উদাহরণ দিয়েই বলি, যে আমার একটা টাইমে যা ওয়েট ছিল, ওয়েট বেড়েছে সময়ের সঙ্গে, বয়সটাও বেড়েছে, কিন্তু এই যে ওয়েটের, সেটা হয়তো ভিজিবলি মনে হচ্ছে ওয়েটটা বেশি, কিন্তু দৈনন্দিন কোনো কাজ বা পাহাড় চড়তে আমি প্রচুর ট্রেকিং করি বা এরকম যাই বাইরে, তো সেগুলোতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু হয়তো স্ল্যাব অনুযায়ী আমাকে ওভারওয়েট দেখাচ্ছে। আবার যখন আমি জিম যাচ্ছি, হয়তো বারে বারে জিম হিট করছি বা ওজনটা কমাচ্ছি, তখন আমার খুব একটা ক্লান্তি মানে অনুভব হচ্ছে। তো এক্ষেত্রে কি করণীয়, মানে আপনার কি মনে হয় যে ওই যে ওয়েটটা রয়েছে সেটা তার জন্য ঠিক, যেহেতু সে সেখানে এনার্জি পায়? দেখুন, বডি ফ্লেক্সিবিলিটি একটা জিনিস, যেটা অনেকের অনেকটা ওয়েট বেশি থাকলেও তার বডি ফ্লেক্সিবিলিটি এমন হয় যে সে অনেক কাজ ইজিলি করে ফেলতে পারছে, সেটা দিয়ে কিছু জাজ করা যাবে না। বোন মাস ডেন্সিটি এক একজনের এক এক রকম, তো ন্যাচারালি তার ওয়েটটা একটু হায়ার দিকেই থাকবে। তো কখন বুঝবেন যে না আমি তো সব করে নিচ্ছি কিন্তু তাও আই শুড গেট মাই সেলফ চেকড, যখন দেখছেন যে ওই ওয়েটটা অ্যাবনর্মালি কম টাইমে অনেক বেড়ে যাচ্ছে, অর্থাৎ একটা গোয়িং আপ ট্রেন্ড দেখাচ্ছি উইদিন আ শর্টার পিরিয়ড অফ টাইম। আচ্ছা, সময় কম, ওজন বেশি, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা এখন যেটা খুব সমস্যা, সেটা হচ্ছে শিশুদের স্থূলতা। মানে এখন প্রচুর বাচ্চাকে দেখতে পাই, মানে এই মল টলে গেলেও যে সাংঘাতিকভাবে স্থূল, মানে একটা বাচ্চা মোটা হবে না কেন, হবে, কিন্তু সেটা যেন খুব ভিজিবলি মনে হয়। তো এটা কেন হচ্ছে বলে আপনার মনে হয়? এটা শুরুই করেছিলাম যেটা দিয়ে ওই ওয়ান টিপ কথায়, যে বাইরের খাবারের প্রবণতাটা অনেক বেশি বেড়ে গেছে। সেটা আপনি টিভি খুললে সেই অ্যাডভার্টাইজমেন্টদের দায়ী করতে পারেন, বা বাবা মা ওয়ার্কিং, সুতরাং যার উপরে ভরসা করে ছেলেটি বা মেয়েটি আছে, সে তাকে বলা আছে এই ইজি জিনিসগুলো টিফিনে দিয়ে দেবেন, হোয়াট এভার বি দ্য রিজন, বাচ্চার পুষ্টিটা ঠিকমতো আসছে না। ন্যাচারালি হি অর শি ইজ ডিপেন্ডেন্ট অন আউটসাইড ফুড। এই আউটসাইড ফুডের ইনটেকটা এত বেড়ে যায়, এটা একটা পর্যায়ে অ্যাডিকশনে চলে যায়। কিন্তু বাচ্চা তখন পারে না চিপস না খেয়ে থাকতে, কোল্ড ড্রিঙ্ক না খেয়ে থাকতে। আমি এরকম রাস্তায় অনেক দেখেছি, 2.5-3 বছরের বাচ্চা, তাকে কোল্ড ড্রিঙ্কস হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, 20 টাকার বা যে স্মলার ইয়েটা হয়, ছোট একটা বোতল, সে খাচ্ছে, তার মা দাঁড়িয়ে, তার দাদা দাঁড়িয়ে, হয়তো, মানে আমার খুব অবাক লাগলো দেখে তাকে একটা। আর এরকম এরকম আমি দেখেছি টিফিনে একটা জাস্ট বিস্কিটের প্যাকেট তাকে দিয়ে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ হিজ টিফিন। কুকড খাবার তো নয়, কিন্তু হেলদি খাবারের মধ্যেও ধরুন মাখানা দেওয়া যেতে পারে, নাটস দেওয়া যেতে পারে, খেজুর, এই সমস্ত দেওয়া যেতে পারে, কিন্তু তাও কিন্তু এগুলো দেওয়া হচ্ছে না। আমি বলছি না কষ্ট করে টিফিন বানাতে, কষ্ট না করেও এই টিফিনগুলো দেওয়া যায়, যেগুলো পুষ্টিকর খাবার, কিন্তু তাতেও সোশ্যাল অ্যাওয়ারনেসের অভাব নাকি আমি জানি না, ওরকম বিস্কিটের প্যাকেট, চিপস এইসব দিয়ে দেওয়া হচ্ছে। যদিও আমার মনে হয় কিছুটা পিয়ার প্রেশারও থাকে। বাবা মাদের আর কি পিয়ার প্রেশার বলুন, মানে তারা যখন চিপস এইসব পাঠাচ্ছে, এগুলো আমি একদম ছোট বাচ্চা টডলার গ্রুপদের কথা বলছি, মানে ক্লাস 7-8ও নয়, তারা যদি বা এসে বললো আমাকে বার্গার দেবে টিফিনে, বন্ধু তো বার্গার আগে, সেটা আলাদা কথা। আমি একদম ফাউন্ডেশন পিরিয়ড নিয়ে কথা বলছি, কারণ এই সময় বাচ্চার টেস্ট, বাচ্চার খাবার দাবারটা আপনি যেরকম তৈরি করে দেবেন না, বাচ্চা বাইরে গিয়েও সেরকমই খাবার খেতে চাইবে। এটা আমার সমস্ত যারা পেশেন্ট, যারা বাচ্চারা আমার কাছে আসে, তারাই বলে যে হ্যাঁ ওদের তো ওরকমই টেস্ট হয়ে গেছে, ওরা এখন বাইরে গেলেও সামহাও একটা ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে আর খেতে চায় না, বাড়িতে এসেই খেতে চায়, এরকম ব্যাপার। আমার নিজের মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সও আছে, মানে আমিও আমার বাচ্চাকে নিয়ে যখন যাই, আমাকে অনেকেই বলে যে কোন বাচ্চা কাউন্টার থেকে স্যালাড তুলে খায়, আমি তো একে দেখছি স্যালাড তুলে খাচ্ছে। তো অবভিয়াসলি মানে একটা প্লান্টকে
একটা গাছকে যখন আপনি বড় করছেন, জল দিচ্ছেন, সার দিচ্ছেন, তো একটা বাচ্চা মানুষ করাও তাই। মানে বায়োলজিক্যাল প্যারেন্ট হওয়া খুব ইজি, খুব ইজি। আজকালকার দিনে আইভিএফও হয়েছে, মানে বাচ্চা হওয়া, মানে কারোর মা বাবা হওয়াটা খুব ডিফিকাল্ট একদমই নয়, কিন্তু সেই রেজিং আ চাইল্ড, এটা ভীষণ কিন্তু ডিফিকাল্ট, ভীষণই ডিফিকাল্ট। মানে কারোর উপর ছেড়ে বাচ্চা মানুষ করাটা আজকালকার দিনে মানে খুব রিস্কি। আমি সিকিউরড পার্টটা তো ছেড়ে দিলাম, কিন্তু এই যে নিউট্রিশন পার্ট নিয়ে আমি কথা বলছি, এটা কিন্তু খুব রিস্কি। বাকিটা সারা জীবন অন্ধকার যদি গন্ডগোলটা হয় আর কি, কম বয়সে। এক্স্যাক্টলি। আর এই যে এই ফুডগুলো, এই বেবি ফুড যেগুলো থাকে, বলছে যে সেগুলো নাকি, মানে আমরাও একটা সময় হয়তো খেয়েছি, কিন্তু এখন শুনছি নাকি সেগুলো নাকি শুধুমাত্র সুগার, মানে চিনির পুরি আর কি, ভর্তি চিনিটাতে। মানে সেই সম্পর্কে আপনারা কি মনে করেন? হ্যাঁ, বিস্কিট বলুন বা বেবি ফুডস গুলো, সিরিয়াল ফুড যেগুলো উইনিং পিরিয়ড, বাচ্চা 6 মাস হলো বা একদম বাচ্চা যখন দুধের পর যেগুলো সেমি সলিড খেতে শুরু করছে, বাজার চলতি যেগুলো হয়, সেগুলো এত পরিমাণ সুগারের মাত্রা থাকে। তাছাড়াও ওর মধ্যে বিভিন্ন জিনিস থাকে যেটা বাচ্চাকে চট করে ওয়েট গেইন করিয়ে দেয়। একটা বাচ্চাকে যদি বাড়ির খাবার খেয়ে বড় করেন, আর একটা বাচ্চাকে যদি ওই বাজার চলতি সিরিয়াল মিক্সেস গুলো খেয়ে বড় করেন, কম টাইমে বেশি ওয়েট গেইন কিন্তু হয়তো দেখা যাচ্ছে ওই অন্য বাচ্চাটার হচ্ছে যে বাজার চলতি ওই মিক্সটা খাচ্ছে, কারণ ওর মধ্যে এত পরিমাণ সুগার থাকছে, কার্বোহাইড্রেটস, সিম্পল কার্বোহাইড্রেটস থাকছে যে বাচ্চা গেইন করে ফেলছে। বাবা মা তখন ভাবছে ও আমার বাচ্চা তো ভালোই বড় হচ্ছে, ওয়েট বাড়ছে, দ্যাটস অল। কিন্তু কিভাবে বাড়ছে, ভেতরটা কি, বাচ্চার কতটা পুষ্টি পাচ্ছে, ওয়েট গেইন করানোটাই কিন্তু মূল উদ্দেশ্য নয়। পুরো ফ্যাট, ভিটামিন, মিনারেল কতটা পাচ্ছে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো একটা বাচ্চাকে যদি ঘরের খাবার খাইয়ে বড় করতে পারেন, সেটা কিন্তু অনেক মানে লং রানে সেটা আপনাকে ফেরত দেবে। এবং শিশুদের ক্ষেত্রে দেখি যে একটা বাচ্চা, তার এই বড় বড় গাল খুব ওলে বাবারে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু সেটা মানে ছোটবেলাতেই ভালো লাগে। একদমই তাই, একদমই তাই। কিন্তু তারপরে মুশকিল। আর সেটা একদমই সাইন নয় যে আপনার বাচ্চা ভালো আছে। মানে যদি সেটা হ্যাঁ বাড়ির খাবার খেয়েই, পুষ্টিকর খাবার খেয়ে, বেশি ফিডিং না করিয়ে হয় আলাদা কথা, কিন্তু নয়তো ওটা একটা সাইন অফ আর্লি ওবেসিটি। এক্স্যাক্টলি। এবং এই আর্লি ওবেসিটি যদি একটা শিশুর হয়, তখন কি করবে? তখন তো সেটাকে ফার্স্টে অ্যাড্রেস করা উচিত। এই আর্লি ওবেসিটি থেকে অনেক রকম সমস্যা আসে। পিয়ার প্রেশার নিয়ে বলছেন, এই সব থেকে তো বাচ্চাটার মানে যে একটা কনফিডেন্স সেটা চলে যায়, কারণ আজকালকার দিনে এই বুলিংটা অনেক ছোটবেলা থেকেই কিন্তু দেখা যায় অনেক জায়গায় ছোট ছোট বাচ্চারা এখনই বুলিং করতে শুরু করছে, সে কনফিডেন্স তার কমে যাচ্ছে। তাছাড়া এই যে হাইপার টেনসিভ একটা নেচার বা অ্যাটেনশন ডেফিসিট একটা কন্ডিশন, এই জিনিসগুলোও কিন্তু দেখা যাচ্ছে বাচ্চার মধ্যে। তো আর্লি ওবেসিটি এমন না যে ওয়েট গেইন করে আছে, সেটাকে অ্যাড্রেস করা উচিত। তার সাথে সাথে এই জিনিসগুলোও কিন্তু চলে আসছে যে বাচ্চা বেশিক্ষণ একটানা মন দিয়ে পড়াশোনা করতে পারছে না, ভীষণ চঞ্চল হয়ে যাচ্ছে, কারণ তার মধ্যে যে সিস্টেমগুলো যেরকম থাকার কথা সেটা নর্মাল নেই, বাচ্চাটার দোষ নেই। তো সেটা তখন ডেফিনেটলি অ্যাড্রেস করা উচিত। এবং এই পডকাস্ট করতে গিয়ে আরেকজন ডাক্তারবাবুর সঙ্গে কথা হচ্ছিল, এবং তিনি বলছিলেন যে এই ওভারওয়েট বাচ্চা, তার নাকি মানে পেনাইল হেলথের নাকি একটা এভরিথিং মারা নাকি আসেন যে যতটা হওয়া উচিত সেই গ্রোথ হচ্ছে না। এক্স্যাক্টলি, মানে সব রকম ভাবেই কিন্তু এটা এফেক্ট করে। আমরা ভাবি যে ছোট বাচ্চার ঠিক আছে, কি আছে, পরে ঝরে যাবে, এখন কোনো ব্যাপার না, সেটা ঠিক হয় না। মানে এটা একটা ওই মানে মোল্ডের মতোই কাজ করে। যখন জিনিসটা বেড়ে যাচ্ছে, যা ক্ষতি করার করছে, তারপর সেট করে গেলেও ক্ষতিটা কিন্তু হয়ে থাকলো কিছুটা, ওরকমই ব্যাপার। এক্স্যাক্টলি। আর এই যখন একটা বাচ্চা মানে টিনেজে যাচ্ছে, যখন তার বয়স সন্ধিকাল চলছে, তখন তার সত্যি কথা বলতে বাবা মার হাতে থাকে না, তখন সে বাইরে যাবেই, খাবেই। তখন কি করে কি ধরনের খাবার তাকে দেওয়া যেতে পারে যে তার গ্রোথের জন্য টিনেজ টাইমটাতে, একটা মেয়ে বা একটা ছেলে? হ্যাঁ, এই সময় একটা র্যাপিড গ্রোথ স্পার্ট দেখা যায় ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে দুজনেরই একটা হরমোনাল চেঞ্জ আসে টিনেজ পিরিয়ডটা যেটা বলি। এই সময় তাদের অনেক বক্তব্য থাকে, তাদের অনেক সে থাকে, তাদের অনেক ইন্ডিপেন্ডেন্সি চলে আসে যে না আমি এটা খাবো তো খাবো, নয় তো খাবো না। কিন্তু এখানেও আমি আবার সেই হিস্ট্রিতে যেতে চাই, একটু ব্যাকসাইডে যেতে চাই, যে ছোটবেলা থেকে যদি বাচ্চার পরিবেশ, বাড়ির পরিবেশটা এমন হয় যে সেই বাচ্চা জানে আমার বাড়িতে এই রান্না হয়, এইটা খেয়ে আমি অভ্যস্ত, আমার লাঞ্চ ডিনার মোটামুটি এরকম হয়, তাহলে কিন্তু ওই র্যাপিড 13 বছর 14 বছরে গিয়ে সে সাংঘাতিক কিছু করবে না। কিন্তু সে যদি জানে যে ছোটবেলা থেকে তো আমি বার্গারই খাচ্ছি, ফ্রিজ খুললে তো আমার কোল্ড ড্রিঙ্কই থাকছে, প্যাকেজ জিনিসই খাচ্ছে, তখন তাকে
ম্যানেজ করা খুব মুশকিল। তখন যদি তাকে 13 বছর বয়সে বলা হয় না তুই ভাত খাবি, একটা রুটি খাবি, ভেজিটেবলস খাবি, স্যালাড খাবি, দই খাবি, তখন তার পক্ষে অ্যাকসেপ্ট করা খুব মুশকিল। কিন্তু ডেফিনেটলি মানে যদি সেটা অ্যাড্রেস করতে হয় তখন সেটা করতে হবেই। কিন্তু সেই জন্য আমি বলতে থাকি যতটা আগে সম্ভব বাচ্চাকে কাউন্সেল করান, বাচ্চার লাইফস্টাইল নিয়ে একটু কাজ করুন, খাটুন। মানে যেটা আপনাকে বললাম যে বিস্কিটের প্যাকেট ইজি দেওয়া, কিন্তু তার পরিবর্তে মাখানাও দেওয়া যেতে পারে, ড্রাই ফ্রুটসও দেওয়া যেতে পারে, এগুলোও ভেরি ইজি। সো ইউ নিড টু নো কি দেবো যেটা হেলদিও হবে। ঠিক আছে, আমার পক্ষে রান্না করা সম্ভব না, তাহলে আমি ইনস্ট্যান্ট কি দেবো, সেই জিনিসগুলো কোনো কোয়ালিফাইড নিউট্রিশনিস্টের কাছে গিয়েই সেটা পরামর্শ নেওয়া উচিত। আর ক্যালোরি ওয়াইজ ডেফিনেটলি এই সময় একটা বিশাল ক্যালোরি বাড়ে, যে বয়সে ছিল থেকে এই বয়সটা, তখন সেটাকে ইকুয়ালি ডিভাইড করতে হয় যে প্রোটিনটা আমরা একটু বেশি দিচ্ছি, সিম্পল কার্বোহাইড্রেট তো দেবো না, কমপ্লেক্স দেবো, ভিটামিনস মিনারেলস যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, হাইড্রেটেড থাকে, এই জিনিসগুলো তো আমাদের দেখতেই হয়। ঠিক। তো আমরা কথা বলছিলাম টিনেজার্সদের নিয়ে। এবার আর একটু বয়সে যখন বড় হচ্ছে, যখন একটা ছেলে কলেজে পড়ছে, একটা মেয়ে কলেজে পড়ছে, এবং বিশেষত যেটা দেখা যায় যে এই মেয়েদের যেহেতু একটা পিরিয়ডের ব্যাপার থাকে এবং তাদের শরীরে একটা আয়রনের ঘাটতি হয়, এই বয়সে এসে মানে বাবা মা যখন সে উঠতি আর কি কলেজে যাচ্ছে, তখন তাদের খাবারের প্রতি কি ধরনের নজর তারা দিতে পারবে? কারণ সবসময় তো তাকে দেখতেও পাচ্ছে না। অ্যাডোলেসেন্স পিরিয়ড নিয়ে এটা কথা হচ্ছে। তো অ্যাডোলেসেন্স পিরিয়ডে মেয়েদের যেটা হয়, যদি ব্যালেন্সড ডায়েটের সে থাকে তো এই মান্থলি যে চেঞ্জেসগুলো আসছে সেগুলো তাকে খুব একটা এফেক্ট করার কথা না। যদি না তার হিমোগ্লোবিন লেভেল টেন্ডেন্সি থাকে 9-10, তাহলে হ্যাঁ সাময়িকভাবে সেটা ড্রপ করছে। তো এটাকে ব্যালেন্সড ডায়েট যদি থ্রু আউট খান তাহলে ওই ফেজের জন্য স্পেশাল কোনো কেয়ার নেওয়ার দরকার পড়ে না। এবার ব্যালেন্স ডায়েট বলতে যেটা বলছি যে ভাত রুটি যা খান সেগুলোই খাবেন। এবার কারো যদি হিমোগ্লোবিন কম থাকে, যেটা আপনি বলছেন, যে তাহলে সেক্ষেত্রে স্পেশাল কি করা যেতে পারে? এমনি চিকেন লিভার আমরা যেটা বলি সেই সব তো খেতে পারেন, শাক, গ্রিন লিফি ভেজিটেবলস যা ব্যালেন্স ডায়েটে পড়ছে। তাছাড়া একটা যেটা জিনিস হয়, মুসাম্বি বা অরেঞ্জ, যে কোনো একটা ভিটামিন সি এরকম লেবু জাতীয় জিনিস, একটা বেদানা আর বিট, এই তিনটের ব্লেন্ড করে যে জুসটা হলো, এই জুসটা যদি খাওয়া যায়, আর হালিম সিডস বলে এক রকমের সিডস হয়, সেইটা যদি দিয়ে খাওয়া যায়, দেখা গেছে একটা প্রলং পিরিয়ডে হিমোগ্লোবিনটাকে কিন্তু ইমপ্রুভ করে। আচ্ছা, হালিম সিডস, হ্যাঁ। তো আর এই যে কম্বিনেশনটা বললাম, মৌসাম্বি বা অরেঞ্জ তার সাথে বিট আর পমিগ্রানেট মানে বেদানা, এই পুরো কম্বিনেশনটাকে যদি খাওয়া যায় তাহলে দেখা যায় লঙ্গার রানে তার হিমোগ্লোবিনটা কিন্তু বেড়েছে আর কি। আর আমরা যারা চাকরি করছি, যাদেরকে রোজ অফিস যেতে হয়, হ্যাঁ সেক্ষেত্রে আমি ওটাই বলবো, ব্রেকফাস্টের সাথে এটা খেয়ে নিতে পারেন। আচ্ছা, মানে মিড মর্নিং না খেয়ে ব্রেকফাস্ট অ্যাজ আ পার্ট অফ ইউর ব্রেকফাস্ট মেনু সেটা থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার না। আর এই যে জবে থেকে এই ওয়ার্ক ফ্রম হোম টেন্ডেন্সিটা এলো, তবে থেকে তো মানুষ বাড়িতে বসে গেল, ল্যাপটপ নিয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টা। সকালে একটা এক্সারসাইজ হয়তো হাঁটা চলা হলো, কিন্তু তার বাইরেও খাবারে তো কন্ট্রোল হচ্ছে না, খাবারে তো সেই একই রকম খাবারই খাচ্ছি। তো এটার ক্ষেত্রে আসলে আমাদের দেশে তো মূলত ওই ভাত রুটি খেতে তো ছোট বাচ্চা শিখিয়ে দেওয়া হয়। এবার এটা কি সত্যি মানে কার্ব কাট করে কি লাভ হয়? হ্যাঁ হয়, নিশ্চয়ই হয়। যদি আপনার ডায়েটটা খুব সিম্পল কার্বোহাইড্রেট দিয়ে ভর্তি, তাহলে ডেফিনেটলি কার্বোহাইড্রেটটাকে কমানো উচিত, কমপ্লেক্স কার্বোহাইড্রেট নেওয়া উচিত, যেরকম জোয়ার বাজরা রাগি ওটস এরকম টাইপের কিছু, যেটা স্লো রিলিজিং আর কি। না হলে মানে এমনিও কার্বোহাইড্রেট, দেখুন সব খাবারেই কার্বোহাইড্রেট আছে কম বেশি। ক্রুড কার্বোহাইড্রেট নিয়ে যদি কথা বলেন তাহলে এই সিরিয়াল গ্রুপটা পড়ছে। তো আপনি যদি সাংঘাতিক পরিমাণে একটা কার্বোহাইড্রেট অলরেডি অনেকে আছে যে এতটা ভাত নিয়ে বসেন, তো ডেফিনেটলি তাদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট কাট ডাউন করতে হবেই। নয়তো কার্বোহাইড্রেট কিন্তু আমাদের ফুয়েল দেয়, তো কমপ্লিটলি কার্বোহাইড্রেট অফ করে অনেক দিন থাকাটা কিন্তু একদমই বাঞ্ছনীয় নয়। কারণ কার্বোহাইড্রেট মেন হচ্ছে এনার্জি গিভিং ফুড। তো এটাকে আপনি কতদিন অফ করে রাখবেন? টেম্পোরারি অফ করলেন, ঠিক আছে আমি দুপুরে শাক সবজি মাছ মাংস খাচ্ছি, ভাত রুটি খাচ্ছি না, রাতেও ভাত রুটি খাচ্ছি না, ঠিক আছে সাময়িক একটা টায়ার্ডনেস আসতে পারে, কারণ বডিতে ওই এনার্জিটা পাচ্ছেন না, যদিও প্রোটিন থেকে সেটা এসে যায়। কিন্তু আমি এটা কথা বলছি যাদের টেন্ডেন্সি হচ্ছে অনেকটা পরিমাণে ভাত রুটি সিরিয়ালটাকে খাওয়া, তাদের ক্ষেত্রে আমরা কমাতে বলি। যারা অলরেডি একটা রুটি খাচ্ছেন, দুপুরে অল্প একটু ভাত খাচ্ছেন, তাদের কমানোটা কোনো দরকার লাগে না। বা অনেকে আছেন 3 বেলাই ভাত খাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমরা বলি ডেফিনেটলি সেটাকে অফ করতে। কিন্তু সেটা যদি সে মানে
বেশি পরিমাণে খাচ্ছি, হ্যাঁ একদমই। থালা ভর্তি করে চুরাচুর ভাত নিয়ে বসলাম, 5 রকম তরকারি, একটু ডাল, বসে এবার মেখে খাচ্ছি, এই আর কি, বুঝতে পেরেছি। কিন্তু এখানে আর একটা প্রশ্ন আসবে যে এই যে শুধুমাত্র প্রোটিন যদি কেউ করে, এখন অনেকে নিজের মনে কিটো ডায়েট করছে, এই ডায়েট করছে, সেই ডায়েট করছে, এবার এখানে যেটা হচ্ছে দেখেছি যে পর চিকেন খেলে বা প্রোটিন খেলে আবার ডিসেন্ট্রি হয়ে যাচ্ছে, নাহলে ডায়রিয়া হয়ে যাচ্ছে, বডি ডাইজেস্ট করতে পারবে না। এক্স্যাক্টলি, প্লাস কিডনিতে লঙ্গার রানে দেখা যাবে যে তার ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, মানে কিডনি ফাংশন টেস্ট এফেক্ট করছে। তো আমাদের বডি একটা ইলেকট্রনিক আইটেমের সাথে আমরা কিন্তু তুলনা করতে পারি। আপনি যত বেশি চালাবেন, তাকে রেস্টই দিচ্ছেন না। আপনার খিদে পাচ্ছে, আপনি প্রোটিন খেয়ে যাচ্ছেন, 100 গ্রাম 200 গ্রাম চিকেন, আবার 200 গ্রাম চিকেন দুপুরবেলা, আবার কোনো অন্য ফর্ম অফ প্রোটিন। তো বডিকে অসম্ভব আপনি কিন্তু লোড দিচ্ছেন। আফটার অল আমাদের শরীরে বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়াকশনস হয়, মেটাবলিজম, এক্সক্রিশন, এরকম বিভিন্ন পাথওয়েজ হয়। তো এগুলো কমপ্লিট তো করতে হবে। মাঝপথে আছে তখন আবার আপনি ফিড করছেন আপনার বডিকে একটা কোনো প্রোটিন, ননভেজ হলে তো সেটার আরোই লোড। তো এই প্রসেসটা শেষ হতে না হতেই কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আর কিডনির উপর চাপটা পড়ছে। যেই জন্য আমরা বলে থাকি যে অনেকে দেখা যায় যারা ডিম ঠিম করে এসে বলে যে আমি তো 9টা ডিম খাই, 6টা ডিম খাই। তো সেটা একদমই উচিত নয়। আপনি একজন কোয়ালিফাইড নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান যাই হোক, তার পরামর্শ নিন। জিমে কি ধরনের আপনি কার্ডিও করছেন, HIIT করছেন, কি করছেন, কথা বলুন। কতটা আপনার প্রোটিন লাগবে বলে দেবে, কিভাবে ভেঙে খেতে হবে সেটাও বলে দেবে। ওই পোস্ট ওয়ার্কআউট আমি 6টা ডিম খেলাম, ওয়ে প্রোটিনের একটা গ্লাস নিয়ে বসে গেলাম, ব্যাস হয়ে গেল, তারপর আবার রাতে আমি একটা চিকেন স্যালাড খেলাম, এইভাবে ইউ আর ডুইং মোর হার্ম টু ইয়োর বডি। এই ওয়ে প্রোটিন থেকে মনে এলো যে একটা সময় আমিও শুনেছি, যেহেতু একটা মানে এরকম যেখানে যোগাসন হয় সেরকম জায়গায় আমি যেতাম, তো সেখানে শুনেছিলাম যে এই ওয়ে প্রোটিনে নাকি হাড়ের গুঁড়ো থাকে। এটা আমি জানি না কতটা সত্যি। বিভিন্ন মানে ফর্ম ওয়ে প্রোটিন কোথা থেকে আসছে ওটা একটা ব্যাপার, মানে প্রোটিন আইসোলেটের অনেক রকম সোর্স হয়, তো বিভিন্ন সোর্সে থেকে এটা আসতে পারে। সোয়ে থেকে আসতে পারে, দুধের মানে ডেয়ারি গ্রুপ থেকে আসতে পারে, এবং সেগুলোর কারণে নাকি স্কিনেরও একটু প্রবলেম হয় বলে, যে অনেকের নাকি শুনেছি আমি। এবার যদি কেউ ইনটলারেন্ট মানে হন কিছুতে, তো ডেফিনেটলি সেক্ষেত্রে তার ওটা সহ্য তো হবেই না। এক্স্যাক্টলি। এবং এখানে এই আপনি যখন বললেন যে এই যে একাধিক ডিম খাচ্ছে একটা মানুষ না জেনে, এবার এইখানেই প্রশ্ন আসবে যে মানে ডায়েটিশিয়ানের কাছে কেন যাব বা নিউট্রিশনিস্টের কাছে কেন যাব, কোন জিনিসটা জানতে যাব, কখন যাব? আপনার মানে ফুড ইজ মেডিসিন বেসিক্যালি, আমার যেটা মনে হয়। মেডিসিন কেন বলছি, কোনো কিছুকে যদি আমি ডিলে করতে চাই বা কোনো কিছু আমার হয়েছে, ইনিশিয়ালি ট্রাই টু ওয়ার্ক উইথ ইয়োর লাইফস্টাইল, মানে থ্রু ফুড। মানে ইনিশিয়ালি কারোর ডায়াবেটিস ধরা পড়েছে, সেটা খাবার দিয়ে চেষ্টা করুন ওটাকে অ্যারেস্ট করার। যদি সেটা না হয় বা অনেক স্লো ভাবে হচ্ছে, ঠিক আছে, সাথে একটা মেডিসিন থাকলো, কিন্তু আদারওয়াইজ দ্য পলিসি শুড বি ডায়েট দিয়ে যদি সেটাকে অ্যারেস্ট করে রেগুলেট করা যেতে পারে। যতই ওষুধ খান দেয়ার উইল বি আ সাইড এফেক্ট, কিন্তু খাবার খেতে আর সাইড এফেক্ট হয় না। সুতরাং লাইফস্টাইল ম্যানেজমেন্ট থ্রু ফুড, থ্রু ডায়েট, এইটা করে যদি সুস্থ থাকা যায়, লনজিভিটি বাড়বে, প্লাস কোয়ালিটি অফ লাইফটা অনেক অনেক বেশি কিন্তু ভালো হবে। তো ডায়েটিশিয়ানের কাছে, নিউট্রিশনিস্টের কাছে যাওয়াটা একটা না মানে সেই অ্যানুয়াল বডি চেক আপের মতো ব্যাপার। মানে আপনার হয়তো সব ঠিক আছে, তাও একবার মান্থলি মানে ইয়ারলি যার যেরকম দরকার গিয়ে একবার বুঝে নেওয়া উচিত, am I doing it the right way or not? আর যদি মেডিকেল প্যারামিটার্স আপনার ব্লাড টেস্ট করে দেখা যায় ওপর নিচ আছে, তাহলে তো ইটস হাই টাইম। কিন্তু যদি ক্রিস্টাল ক্লিয়ারও থাকে, ফ্ললেসও থাকে, তাহলেও আমার মনে হয় যে কোনো রকম অন্য কোনো রকম ভুল হচ্ছে কিনা। হয়তো 6টা ডিম খেয়েও আপনার বডি এমন, আপনার মানে খুবই ইয়াং, এখন সব হজম করে নিচ্ছে বা রিফ্লেক্ট করছে না এখন ফর দ্য টাইম বিং, তো তখন একবার দেখে নেওয়া উচিত যে আমার লাইফস্টাইলটাকে আমি ঠিকভাবে চালাচ্ছি কিনা। একেবারেই। আরেকটা বিষয় এখানে মানে আনবো, সেটা হচ্ছে এই মিডিয়ারও দোষ আছে এই ব্যাপারে। সেটা হচ্ছে যে এই নায়ক নায়িকারা কি খায়, এই ম্যাগাজিনে পড়লাম, পোর্টালে পড়লাম, উনি তো শুধু দই খান, উনি তো দই আর শশা খেয়ে আছেন, উনি তো খালি ডাবের জলই খান, উনি তো 1 মাস নাকি না খেয়ে আছেন, শুধু ফল খেয়ে আছেন। এইগুলো কতটা মারাত্মক, ভীষণ মিসলিডিং, কারণ ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল। একজনের ক্ষেত্রে একটা জিনিস কাজ করেছে বলেই আপনার ক্ষেত্রেই সেটা কাজ করবে এর কোনো মানে নেই। আর প্লাস সে কতটা নিজের পেটে রাখছে আর কতটা মার্কেট কমার্শিয়ালাইজেশনের জন্য বলছেন আপনি নিজেও জানেন না। সুতরাং বেস্ট হচ্ছে আপনার বডি, আপনার টাইপটা তো অন্যরকম, তার বডি তার টাইপ অন্যরকম। আর আমি যেরকম বলি সেলেব ডায়েটস কিছু হয় যার মধ্যে ইন্টারমিটেন্ট ফাস্টিংও পড়ে, কিন্তু হ্যাঁ ইন্টারমিটেন্ট ফাস্টিং করা খুব ভালো কিছু
কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটা ডায়েটেরই প্রজ অ্যান্ড কনস, যদি স্পেশালাইজ ডায়েটস নিয়ে কথা বলি তাহলে প্রজ অ্যান্ড কনস আছে, কিন্তু কোনোটাই কিন্তু সাস্টেনেবল না। কারণ কিটো ডায়েট, ইন্টারমিটেন্ট ফাস্টিং ডায়েট, কোনোটাই আপনি 12 মাস চালাতে পারবেন না। ড্রাস্টিক্যালি ওয়েট লস হলো কিছু মাসে, কিন্তু এটা আপনি কি 12 মাস চালাতে পারবেন 16 ঘন্টা না খেয়ে? এরকম সেটা পারবেন না। কারণ যদি গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকে, অ্যাসিড বার্ন, জিআরডির সমস্যা, আলসারের সমস্যা, কিছুতেই আইএফ তাকে আমি 12 মাস সম্ভব না তার খাওয়া। অনেকেই আসে এসে বলেন আচ্ছা আমাকে কিটো ডায়েট দিন, আমি খুব ফ্যাট খেতে ভালোবাসি, মানে তার ধারণা সে ফ্যাট খেতে ভালোবাসে, কিটো ডায়েট মানেই হচ্ছে বেশি করে ফ্যাট দেওয়া, সে খুশি থাকবে। মানে ওই তখন তার ওইটা নেই যে ফ্যাট মানে আমি তাকে আইসক্রিম খেতে দেবো না বা চিজ খেতে দেবো না, ওই খাইয়ে তাকে আমি এই করবো না। বা ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ক্ষেত্রে অনেকে আসে যে 16 ঘন্টা না খেয়ে থাকবো, কিন্তু ওই 8 ঘন্টায় আমায় তাহলে বেশি বেশি করে চিকেন দেবেন, বেশি বেশি ডিম দেবেন। তো এই কনসেপ্ট এতটা ইজি নয়। ওই যে 8 ঘন্টায় তখন দেখতে হয় প্রোটিনটাকে আমি কিভাবে ডিভাইড করব, কারণ 16 ঘন্টা না খেয়ে আছেন। তো এইগুলো স্পেশালাইজড ডায়েটস, এইগুলো এক একজন যার শরীর পারবে নিতে তাদেরকেই আমরা দিই। অ্যান্ড ইট ইজ আ ভেরি টাইম স্প্যান বাধা, মানে এটা আপনি 2 মাস 3 মাস ফলো করুন, দেন ইউ হ্যাভ টু স্টপ, এরকম ব্যাপার আছে। কিন্তু বুঝতে পেরেছি। আর এই ফাস্টিং এর ব্যাপারেই আসবো, দুটো প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটা হলো যে আপনি যেটা বললেন যে এই 16 ঘন্টা না খেয়ে থাকা বা এগুলো তো সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু একটা মানুষ যদি করতে চায় যে আমি সপ্তাহে একটা ফাস্টিং করব আমার নিজের শারীরিক কারণে, তাহলে সেটা কিভাবে সে ফলো করবে? সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন, হ্যাঁ সেটা করা যেতেই পারে। দ্যাট ইজ ভেরি গুড। অটোফ্যাজি বলে একটা টার্ম আছে, যেখানে সেলরা নিজে মানে নষ্ট হয়ে গিয়ে আবার রিজেনারেট করে, এরকম। তো দ্যাট ইজ গুড। সপ্তাহে একদিন ফাস্টিং করা ভালো, সেটা যে কোনো দিন করতে পারে। ক ঘন্টা? দেখুন, আইডিয়ালি আমরা যেরকম বলি যে 12 ঘন্টা, এই যে লিভার ফাংশন টেস্ট, এইসব ক্ষেত্রে লিপিড প্রোফাইল টেস্ট, যে 12 ঘন্টা আপনাকে করতে হবে ওই রিপোর্টটা আসার জন্য। তো 12 ঘন্টা অবধি কোনো ব্যাপারই না। তো কেউ যদি চায়, মানে এরকমও দেখা গেছে শুধু ফ্লুইড খেয়ে আছে 24 ঘন্টাই না খেয়ে, ওরকম তার বডি যদি দেয়, সেটা ডেফিনেটলি, এটা আমি কোনো জেরিয়াট্রিক নিউট্রিশন নিয়ে বলছি না, মানে এটা একটা অ্যাডোলেসেন্স পিরিয়ড নিয়ে কথা বলছি। সেক্ষেত্রে সে চাইলে পুরোটাই সেদিন ফ্লুইডে থাকতে পারে, বা হালকা সেমি সলিড খুব ওইভাবে থাকলো। আর ফাস্টিং করা মানে একদম জল না খেয়ে সেই ঠাকুর পুজো করার মতো ওই রকম ফাস্টিং, মানে নির্জলা উপোস, হ্যাঁ ওইটা কখনোই বেশিক্ষণ করা উচিত না। ডেফিনেটলি আপনি যদি ফাস্টিং করেনও, অ্যাটলিস্ট ছাতুর জল খান, অ্যাটলিস্ট ডাবের জল খান, এইভাবে ফ্লুইড, নয়তো আপনার হাইড্রেশনও থাকছে না। ফুড তো বাদ দিন, হাইড্রেশনও থাকছে না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই নির্জলা উপোস থেকেই মনে এলো যে আমাদের আশেপাশে আমরা দেখে থাকি যে আমাদের মাসিমা কাকিমারা সে এমন উপোস করেন এবং তারপর জলও খান না, এবং তারপরে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, মানে এইগুলো মানে ডিউ রেসপেক্ট দিয়ে বলছি যে তাদেরকে আমি কিছুতেই মানতে পারবো না, ডেফিনেটলি। কিন্তু এটা শরীরকে তো এফেক্ট করছেই, বা বলতেই পারেন আমি তো সপ্তাহে একদিন, মাসে একদিন করছি, এফেক্ট করছে, আপনি নিজেও বুঝতে পারছেন। কিন্তু এখন যদি আপনি না কিছু মডিফিকেশনস করেন তাহলে মুশকিল আছে। এক্স্যাক্টলি, মডিফিকেশন মানে ওটাই, খাওয়ার খেতে বলছি না, কিন্তু খুব জলের মধ্যেও একটু যদি সেটাকে একটু নিউট্রিশিয়াস কিছু করে খাওয়ানো যায়, সেদিনে একবার খেলো করে, অ্যাটলিস্ট ফাস্টিং পিরিয়ডটা সাস্টেন করে গেল। একেবারেই। আর আমরা দেখে থাকি এই আমাদের মা কাকিমারাই একটা বয়সের পর সাংঘাতিকভাবে মোটা হয়ে যান। মানে এটার কারণ কি ওনাদের ওই খাদ্যাভ্যাস, নাকি ওনাদের, অনেকে বলেন যে প্রেগনেন্সির পরে নাকি ওজন বেড়ে যায়, কিন্তু অনেককেই দেখি আমরা যে এরকম মহিলারা সাংঘাতিকভাবে মোটা হয়ে যাচ্ছে। এর কারণটা কি? একটা হচ্ছে হরমোনাল ইস্যু, মেটাবলিক যে ব্যাপারটা, সেটা মহিলাদের ড্রাস্টিক্যালি একটা চেঞ্জ আসে, প্রেগনেন্সির পর তো আসেই। তো আমি যেন সবসময় বলি যে প্রেগনেন্সির পর চেষ্টা করবেন ওই গেট রিড অফ দ্যাট ওয়েট। মানে অনেক মহিলারা আছেন যে ঠিক আছে আমি একটু টাইম নিয়েই নিই, তখন সেটা খুব স্টাবার্ন হয়ে যায়। আমি বলছি না বাচ্চা হওয়ার পর ইমিডিয়েটলি আপনি লুজ করার কথা ভাবুন, সেটা নয়। ব্রেস্ট ফিডিং হচ্ছে এমন একটা জিনিস, যত বেশি করবেন আপনার কিন্তু ওটা সাইন্টিফিক্যালি ব্যাকড আপ যে ইউ উইল লুজ ওয়েট। আচ্ছা, ব্রেস্ট ফিডিং করালে ওয়েট কমে? এক্স্যাক্টলি, মানে এটা বাচ্চার তো ভালো, আপনারও কিন্তু খুব ভালো। তো সেটা তো করতে থাকবেন, প্লাস তারপর আস্তে আস্তে দেখবেন নিজের ওয়েটটা কি করে কমানো যায়। আর তখন সিডেন্টারি লাইফটা একটু হয়ে যায়, হাজবেন্ডের জন্য, বাচ্চা কাচ্চার জন্য, বাড়ির আর 5টা মানুষের জন্য রান্না বান্না করছে, নিজের খাওয়ার সময়টা হচ্ছে না, ব্রেকফাস্ট স্কিপ করে যাচ্ছে, বা লাঞ্চে চট করে আমি 1 পিস মাছ খেলাম আর খেলাম না। তো এই যে একটা ইরেগুলারিটি, এটার জন্যও কিন্তু দায়ী তার হঠাৎ করে ওয়েট গেন হয়ে যাওয়া। এক্স্যাক্টলি। আর এইখানেই আপনার কাছে প্রশ্ন থাকবে যে ধরে নিন এই যে একজন বিবাহিত পুরুষ,
সে সকালবেলা উঠলো, সে অফিস গেল, অফিস থেকে ফেরত এলো, তারপরে একটা টাইমে এবার এই যে প্রত্যেক দিনের সে তো ধরেন সিগারেটও খান, প্লাস তার সঙ্গে হয়তো রাত্রেবেলা অ্যালকোহলও খেলো। এই যে লাইফস্টাইলটা, এই লাইফস্টাইলে সব থেকে মানে ক্ষতি ওর কোন জায়গাগুলো হয়, মানে ওয়েট গেইন যে হতে শুরু করে? ওয়েট গেইন তো হয়, এমনিতে তো লাংস এফেক্ট হচ্ছে, লিভার এফেক্ট হচ্ছে, সেগুলো তো বটেই। সাইকোলজিক্যালিও তার যে মুড আপলিফমেন্ট হচ্ছে সেটাও না। তো এটা মাল্টি অর্গানকে এফেক্ট করছে, মানে লাংস, কিডনি, লিভার তো ম্যাক্সিমাম যদি অ্যালকোহল খায়। তাছাড়া মানসিকভাবেও কিন্তু মানে সে ভাবছে ওই টাইমটা হয়তো আমি একটু ভুলে থাকছি, পিসফুল থাকছি, সেটা কিন্তু নয়। মানে লং রানে সেটা একদিন খাচ্ছে না, এটাই তার লাইফস্টাইল। সুতরাং লং রানে দেখা যাচ্ছে ক্যান্সারও কিছু ক্ষেত্রে হয়ে যেতে পারে, রেসপিরেটরি বিভিন্ন ইস্যুসও হয়ে যেতে পারে, কিডনি, লিভার তো আছেই। সো ইটস আ মাল্টি অর্গান যেটা এফেক্ট হচ্ছে। আর কলকাতায় যেটা মূল সমস্যা সেটা হচ্ছে বিরিয়ানি মেনিয়া। সেটা হচ্ছে বিরিয়ানি খাওয়ার একটা বিশাল, মানে বিরিয়ানির দোকান না হলে তো হবে না। তো এই বিরিয়ানি খেয়ে কি করে রোগা থাকবো? দেখুন, বাইরের বিরিয়ানি খেলে সেটা তো প্রচুর মানে হাইড্রোজেনেটেড ফ্যাটে বানানো, এক তেল বারবার স্মোক পয়েন্ট ট্রিট করছে সেটায় বানানো, কি তেল ব্যবহার করছেন, লার্জ ইউজ হচ্ছে কিনা, এই সমস্ত তো থাকেই। সুতরাং যদি কোনো ভালো জয়েন্টের বিরিয়ানি একটু রেগুলেটেড ভাবে খেতে পারেন, মাসে একবার খেলাম ঠিক আছে। আর যদি মনে করেন না আমি সপ্তাহে রোজ বিরিয়ানি খাবোই, তাহলে একটু কষ্ট করে বাড়িতে বানাতে হবে, কিন্তু সেটা খুব একটা কষ্টকর কিন্তু হয় না। তো সেইভাবে হয় আপনি নিজে কন্ট্রোল করুন খাওয়াটা, কারণ বাইরের খাওয়া মানেই হচ্ছে একটা তেলকে বারবার আমি স্মোক পয়েন্টে নিয়ে যাচ্ছি করে সেটাকে আমি রিইউজ করছি, উইচ ইজ হাইলি ক্যান্সারাস। আর সেকেন্ড হচ্ছে কি তেল ব্যবহার করছি, কতদিনের বাসি জিনিস ইউজ করছি, এই ফ্যাক্টরসগুলো কিন্তু থেকে যাচ্ছে। আর কিছু মানুষ কিন্তু এখন আবার ক্যালোরি মেপে খান। মানে ক্যালোরি মেপে কি খাওয়া সত্যি একটা সাধারণ মানুষ যে প্রত্যেকদিন? না, পারে না। আজকাল অনেক অ্যাপস হয়েছে, এই হয়েছে, আমি জানি অনেকেই আমাকে বলে ম্যাম আপনি যে ডায়েট অ্যাডভাইসটা করে দিলেন এটা একটু ম্যাক্রো আর মাইক্রো ব্রেকডাউন করে আমায় দিন, মানে কতটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দিলাম, কতটা ভিটামিনস, মিনারেলস আর ভিটামিন দিলাম। তো আমি বললাম আমি করে দিচ্ছি, আপনি বুঝতে পারবেন তো আপনি ঠিক কতটা ক্যালোরি, ফ্যাট এইমাত্র খেলেন, কত গ্রামস প্রোটিন খেলেন, মানে মাথায় এগুলো থাকবে। কারণ আমরা তো এগুলো পড়াশোনা করে শিখেছি, র্যান্ডাম এরকম জিজ্ঞেস করলে একটা আপেলে কত প্রোটিন থাকে, ফ্যাট থাকে বলতে পারবো, কিন্তু আপনার তো ওইভাবে আপনি মানে ওটা জাস্ট একটা আমি বুঝতে পারি যে ফর দ্য টাইমিং তার ওই করা, এটা লং রানে সে মেনটেন করতেও পারে না। যারা বেশি এই নিয়ে পড়ে থাকে কত গ্রামস খাচ্ছি, কত ক্যালোরি এই খাচ্ছি, যদি মেপে খাওয়া যায়, যেরকম 2 চামচ এটা খেলাম, 1 বাটি, সিম্পল হিসেবে খাওয়া, মানে গ্রামস ক্যালোরিজ নিয়ে ভাববেন না, ছোট বাটি, 1 বাটি, 1 চামচ, 2 চামচ এইভাবে খাবেন, এইভাবেই আমরা অ্যাডভাইস করি। বা গ্রামসে মানে একটা বাটি মানে 100 গ্রাম বা 150 গ্রাম, তাহলে জিনিসটা সিম্পলও থাকে, সাস্টেনেবলও হয়, করতেও পারবেন। আর এবার আসবো সেটা হচ্ছে মানে আমাদের মতো ছেলেরা যারা নিজের বাড়ি থেকে হয়তো দূরে থাকে, বাড়িতে বাবা মা আছে, বয়স্ক বাবা মা, একজন বয়স্ক মানুষের ডায়েট ঠিক কেমন হওয়া উচিত, যদি ধরে নিচ্ছি তার ক্রনিক কোনো ডিজিজ নেই, মানে নর্মাল এমনিতে আছে, জেরিয়াট্রিক নিউট্রিশন পার্টে এটা পড়ছে। এই সময় কি হয়, হাড়ের একটা খুব ডিজেনারেশন, একটা ক্ষতি হচ্ছে, পড়ে যাচ্ছে, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিসের দিকে যাচ্ছে, এটা একটা নর্মাল হয়। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, ক্যালসিয়ামের ঘাটতি, আয়রনের ঘাটতি দেখা যায়। তো সেই সময় আমাকে দেখতে হবে আমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তো করছি, তার সাথে মাঝখানে একটা কোথাও ফল খাবো, এসেনশিয়ালি একটা ছোট বাটি দই রাখবো। মহিলাদের ক্ষেত্রে আমি সাদা তিলটা ইউজ করতে বলি, ওটা ক্যালসিয়ামের ভালো সোর্স, অস্টিওআর্থ্রাইটিস যারা পোরোসিসে আছে সেটা খুব ভালো সোর্স। সকালবেলার দিকে তার ব্রেকফাস্টটা হতে পারে একটা ডিম সেদ্ধ, যদি তার আদারওয়াইজ লিপিড প্রোফাইল ঠিক থাকে, নয়তো ডিমের সাদা অংশ। ওটসের কিছু একটা প্রিপারেশন হতে পারে, মানে সেটা সবজি দিয়ে রান্না করা ওটস, বা ডালিয়াও হতে পারে খুব সিম্পল, বা আমি ধরে নিলাম রুটি তরকারিও, কিন্তু সেটা মানে এমন না 3টে রুটি, 1 বাটি রুটি এরকম, 1 বাটি সবজি বা ঘুগনি ওরকম। পোর্শন কন্ট্রোলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তাদের একটা টেন্ডেন্সি হয় এরকম স্টুপিং হয়ে যাওয়া, মানে এই যে স্পাইনাল কর্ডটা আমরা নর্মালি এরকম বসে আছি, তাদের একটা স্টুপিং টেন্ডেন্সি হয়ে যায়। তো এই জিনিস সবটাই কিন্তু দেখতে হবে যে এই জিনিসগুলো না হয়, তাদের ওই হাড়ের
হাড়, মাসেল, বোন এটাকে খুব কিন্তু তখন অ্যাফেক্ট করে ড্রাস্টিক্যালি। ও মানে তার যে মাসেল স্ট্রেংথ সেটাও কিন্তু কমে যায়। তো একটা ভিটামিন ডি টেস্টও তখন করে নেওয়া উচিত, আর রুটিন একটা মানে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনে তার থাকা উচিত, অন অ্যান্ড অফ দেখে নিতে হবে তার কত আছে, সেরকম হলে চালু করে দিতে হবে ভিটামিন ডি। তাছাড়া ডায়েটটা যেরকম বললাম, ব্রেকফাস্ট যদি এরকম থাকে, মাঝখানে ফল ঢোকানো হলো, দুপুরবেলার দিকে তিনি ভাত বা রুটি, ডাল, সবজি, দই থাকলো, বিকেলবেলার দিকে খুব হালকা কিছু একটা খেলেন তিনি, খুবই হালকা। আর ব্রেকফাস্টটা একটা, ডিনারটা একটা মাস্ট জিনিস, যেটা যতটা আর্লি খাওয়া যায় ততটাই ভালো, কারণ হজম শক্তি তার কিন্তু কমতে থাকে। সুতরাং রাত 10টা বা রাত 9টায় খেলেন, খেয়েই শুয়ে পড়লেন, তখন কিন্তু বুকে চাপ দেবে, অ্যাসিডিটি হতে পারে, বা মানে ঘুমে ব্যাঘাত হতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে। সুতরাং এইসব ক্ষেত্রে আর্লি ডিনারটা খুব এসেনশিয়াল, লাইট ডিনার আর আর্লি ডিনার। আর একেবারেই আমরা আলোচনার শেষের দিকে আছি, আর একটা যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যে এখন কি মহিলা কি পুরুষ নির্বিশেষে অনেকেরই দেখা যাচ্ছে যে কোমরের নিচের পোর্শনটা সেটা সাংঘাতিকভাবে হেভি হয়ে যায়। হ্যাঁ, কারণ আমাদের এখন ওয়ার্ক ফ্রম হোম, তো বেসিক্যালি আমরা হাত নাড়ছি, পাও হয়তো নাড়ছি, কেউ মানে বিভিন্ন ফর্মে হাত পাটা ইউজ হচ্ছে, কিন্তু এই পার্টটা ইউজ হচ্ছে না, কারণ আমরা বসে কাজ করছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, আর এই পার্টটাতেই অ্যাকচুয়ালি অ্যাডিপোজ টিস্যুতে আমরা যদি বলি ফ্যাট জমাই হয়, তো ওই জায়গাটাতেই বেশি হয় সবার। তারপর ফেশিয়াল ফ্যাট হলো, এই হলো। হাত খুব মানে কম দেখা যায় যে বিশাল বিশাল হাতে ফ্যাট জমে আছে এরকম কিছু। তো এটার জন্য আমি বলবো যে ডায়েট, লাইফস্টাইল তো চেঞ্জ করছেন, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি মাস্ট। যেরকম সুইমিং, মানে হোল বডি অ্যাক্টিভ থাকছে এরকম কিছু, সাইক্লিং, সুইমিং, জগিং, জোরে হাঁটা, সেটাও হতে পারে, মানে যেটাই ফুল বডি আপনাকে অ্যাক্টিভ রাখা যাচ্ছে সেরকম কিছু এক্সারসাইজ করা, এগুলো করা যেতে পারে। এক্সারসাইজ কতটা ইম্পর্টেন্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এক্সারসাইজ মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমি বলি, যার মধ্যে ইনডোর এক্সারসাইজ, ওয়াকিং, সুইমিং, জগিং, এনি ফর্ম অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যদি কেউ শুধু হাঁটে আর কিছু করে, হাঁটলেও তাকে ডেইলি 30 থেকে 45 মিনিট হাঁটতেই হবে, মানে উইকে 150 মিনিটস, এটা মাথায় রাখতে হবে তার হাঁটার কোটা। তার মানে একদিন আমি 100 মিনিট হেঁটে নিলাম, একদিনে মানে ওইভাবে জিনিসটা হয় না, ইকুয়ালি আমাকে ভাগ করতে হবে। তো সেই জন্য আমি বেয়ার মিনিমাম বলছি 30, অ্যাটলিস্ট 30 মিনিটস করে যদি হাঁটা হয় সেটা খুব ভালো। মানে শুধু হাঁটবে, দৌড়ানো টোড়ানো, হ্যাঁ, মানে ব্রিস্ক ওয়াক, মানে এমনি লন্ড্রিং এর মতো না, একটু জোরে হাঁটা, একটু জোরে হাঁটা, দ্যাট ইজ ব্রিস্ক ওয়াক। একেবারে। তাহলে শুনলেন নিজেকে কি করে সুস্থ রাখবেন, নিজের ওজন কি করে কন্ট্রোলে রাখবেন, বয়স অনুযায়ী ভেঙে ভেঙে বলে দিলাম কোন বয়সের মানুষের জন্য আমরা আলোচনা করলাম, কিভাবে ডায়েট সাজানো যেতে পারে। আর এই ধরনের আলোচনা লেন্স কথাই চলতেই থাকবে। আশা করি আজকের পর্বটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।